নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। হঠাৎই একটি সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে তোলপাড় এনে দিয়েছে। এমন একটি পদ যাকে নিয়ে সারা বছর আলোচনা হয় না, অর্থাৎ রাজ্যপালের পদ। মাঝে মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্যপালরা আলোচনায় আসেন, দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন না সিভি আনন্দ বোস। হঠাৎ করে তিনি পদত্যাগ করে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। সিভি আনন্দ বোস আমরা দেখেছি জগদীপ ধনকরের পরবর্তী হিসাবে তিনি যখন এলেন, তখন আমরা দেখলাম যে প্রথম কয়েকটা দিন খটোমটো লাগলো। তারপর এখন হঠাৎ করে আমরা দেখছিলাম অনেক দিন ধরেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুব একটা বিষাদগার করছিলেন, একটা ম্যানেজ করে চলছিলেন। তার ভূমিকায় বিরোধী দলগুলি কিন্তু খুশি ছিল না, বিশেষ করে বিজেপি একেবারেই খুশি ছিল না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদল হয়েছে এমনটা নয়, অবিজেপি শাসিত বহু রাজ্যের রাজ্যপাল বদল হয়েছেন। এ রাজ্যে যিনি রাজ্যপাল হয়ে আসছেন তার নাম হচ্ছে আর.এন. রবি। কে আর.এন. রবি? আর.এন. রবি হচ্ছেন প্রাক্তন গোয়েন্দা কর্তা, এবং যেটা সূত্রের খবর, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের খুব পছন্দের মানুষ। অজিত ডোভালের সঙ্গে নাকি তিনি কাজকর্ম করেছেন। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে একজন গোয়েন্দা কর্তা যখন রাজ্যপাল হয়ে আসছেন, তখন বেশ কয়েকটি অঙ্ক মাথায় ঘুরপাক খাচ্ছে। সংবাদ মাধ্যম, এক একটি সংবাদ মাধ্যমে এক এক ধরনের ন্যারেটিভ চলছে, এক একটি সংবাদ মাধ্যম এক এক ধরনের স্পেকুলেশন করছে, কারণ রাজ্যপাল বদল হয়েছে। অবিজেপি শাসিত বহু রাজ্যে রাজ্যপাল বদল হয়েছেন, সেটা নিয়ে এ রাজ্যে যেমন রাজনীতি হচ্ছে, অন্যান্য রাজ্যেও রাজনীতি হচ্ছে। কিন্তু আশঙ্কার জায়গা কতগুলি তৈরি হয়েছে। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে আশঙ্কা, পিসি ভাইপোর অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে আশঙ্কা, গোটা তৃণমূল কংগ্রেসের মনে আশঙ্কা। যদি এটা সরাসরি অ্যাকশানের জন্য হয়ে থাকে কোনো ধরনের, তাহলে দুটো অ্যাকশান হতে পারে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা নিয়ে আলোচনা হচ্ছে রাষ্ট্রপতি শাসন, যেটা পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ চাইছেন যে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন হোক। অন্যদিকে আরও একটি সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা আমার মনে হচ্ছে, কারণ রাষ্ট্রপতি শাসনের তত্ত্বে অতটা জোর অন্তত আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু যারা রাষ্ট্রপতি শাসনের তত্ত্বে জোর খুঁজে পাচ্ছেন, তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া, তাদের বক্তব্য যেহেতু সিভি আনন্দ বোস অনেকটা ম্যানেজ হয়ে গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে যখন শ্লীলতাহানির কেস আনলেন, তারপর যেভাবে তার বিরুদ্ধে নাড়াচাড়া হলো প্রশাসনিক মহল থেকে, অন্য রাজ্যে ভাবাই যায় না। কিন্তু এ রাজ্যের পুলিশ রাজ্যপালকেও দেখি সম্মান দেয় না। মুখ্যমন্ত্রীর চেয়ারটা বাদে সব কটা চেয়ার এ রাজ্যে টেনশনের মধ্যে থাকে। তো সেই টেনশন কাটানোর জন্য নাকি রাজ্যপাল অনেকটাই ম্যানেজ হয়ে গেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন, তারপর সোশ্যাল মিডিয়ায় তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন যে যেহেতু সিভি আনন্দ বোস বিজেপির হয়ে নাকি কাজ করতে চাইছিলেন না, তার জন্যই তাকে বদল করা হলো। এবার এটা যদি সত্যি তাই হয়ে থাকে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সখ্যতা তৈরি হয়ে গেছিল। সিভি আনন্দ বোসের এই আকস্মিক পদত্যাগের খবরে মমতা বন্দ্যোপাধ্যায় হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন। তার অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চাপে বিজেপির স্বার্থের মতো কাজ করতে রাজি হওয়ায় নাকি রাজ্যপাল বোসকে পদত্যাগ করতে হয়েছে। বুঝুন ঠেলা। বিজেপির মতো যদি কাজ না করে থাকে, আমি ধরে নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ঠিক, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কাজ করছিলেন তিনি, তার হয়ে তার স্বার্থ রক্ষা করছিলেন, কিংবা তিনি কি অ্যাডজাস্টমেন্টের পথে ছিলেন, তার জন্যই কি তাকে সরে যেতে হলো? রাজনীতির কারবারিরা অনেক কথা বলবে, কিন্তু এটা একেবারে স্পষ্টভাবে চোখে পড়ছিল যে বিজেপি জমানায় রাজ্যপালরা যেভাবে সংবিধান রক্ষার কথা বলেন, বা সরাসরি রাজ্যের সঙ্গে, অবিজেপি শাসিত রাজ্য হলে রাজ্য সরকারের সঙ্গে তাদের খটোমটো থাকে, এক্ষেত্রে অনেকটাই সেটা থিতিয়ে গেছিল। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেছিল। তিনি বাংলায় অ আ ক খ শিখছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাল মিলিয়ে চলছিলেন। ম্যাডাম মাঝে মধ্যেই চলে যাচ্ছিলেন লোকভবনে, যেটা একটা সময় রাজভবন নাম ছিল। তো সেখান থেকে আমাদের সন্দেহ দানা বেঁধেছে যে ঠিক আছে, কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়েছিল। এবার যে ঘটনাটা আরেকটা হতে পারে, যেটা আমার মনে হয়েছে, যেহেতু সবথেকে বড় তত্ত্ব আমার যেটা মনে হয়েছে যে অজিত ডোভালের সঙ্গে তার যোগসূত্র, বিশেষ করে তার গোয়েন্দা কর্তা হওয়া,
তাহলে পশ্চিমবঙ্গে একটা সরলীকরণ যেটা সবথেকে বেশি হতে পারে সেটা হচ্ছে যে আপনি দেখুন ভারতবর্ষ এই যে রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ, তার বরাবর পশ্চিমবঙ্গ বরাবর বেশিরভাগ জায়গায় জামাত জিতেছে বা জামাতকে জিতিয়ে দেওয়া হয়েছে। এর ফলে একটা নেক্সাস তৈরি হতে পারে যে পশ্চিমবঙ্গের নির্বাচনেও জামাত তাদের প্রভাব খাটাতে পারে। কারণ আমরা জানি যে জামাতের একটা বড় উদ্দেশ্য হচ্ছে গ্রেটার বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সীমানাকে বড় করা, পশ্চিমবঙ্গের একটা বড় অংশকে বাংলাদেশে মিলিয়ে নেওয়া। যেহেতু বাংলাদেশে মুসলিম পপুলেশন বেশি রয়েছে এবং পশ্চিমবঙ্গেও ইসলামিক র্যাডিকালাইজেশন ধীরে ধীরে বাড়ছে এবং এটাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না, তাই জামাত চাইছে যে এ রাজ্যের নির্বাচনে ইনফ্লুয়েন্স খাটানো হোক। আমরা দেখতে পাচ্ছি কয়েকটা ঘটনা, দেখতে পাচ্ছি যে এ রাজ্যেও মুসলিম নির্ভর রাজনীতি, অর্থাৎ মুসলমানদের প্রতিনিধি হিসেবে নিজেদেরকে তৈরি করা, মুসলমানদের রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা বেশ কয়েকটি রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি। তারা ইসলামিক রাজনীতি করছে, কেউ মসজিদ তৈরি করার কথা বলছে, সরাসরি হুমায়ুন কবিরের কথা বলছি। আবার এআইএমআইএম সারা ভারতবর্ষে তারা আমরা দেখছি যে উগ্র রাজনীতি করে। যখন তারা মুম্বাইয়ে কর্পোরেশন নির্বাচনে একটা বড় ধরনের সাফল্য পেয়েছে, তারা সেখানে গোটা মুম্বাইকে সবুজ রঙে রাঙিয়ে দেওয়ার কথা বলেছে, কাইসা লাগা তির্যক মন্তব্য করেছে, নানান ধরনের বিষয় আশয় হয়েছে। এবং পশ্চিমবঙ্গ লাগোয়া সীমাঞ্চল বিহারের, অর্থাৎ পূর্ণিয়া, কিষানগঞ্জ, মানে আমাদের দিনাজপুর লাগোয়া অংশ, শিলিগুড়ি লাগোয়া অংশ, এই অঞ্চলে এমআইএম জিতেছে। স্বাভাবিকভাবে এই যে ইসলামিক রাজনীতিকরণের কোনো প্রভাব কি পশ্চিমবঙ্গেও নির্বাচনে সুদূর প্রসারী প্রভাব ফেলার চেষ্টা হতে পারে, সেটাকে মাথায় রেখেও এই একটা সিদ্ধান্ত হলেও হতে পারে। এটা একটা বড় আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে, অর্থাৎ জামাতের ইনফ্লুয়েন্স পশ্চিমবঙ্গের নির্বাচনে ঠেকানোর জন্য বা সেটাকে সামনে রেখে, সেটাকে নজরে রেখে কি এই প্রশাসনিক সিদ্ধান্ত হলেও হতে পারে। এক। দ্বিতীয়, আমার মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিদেশি শক্তির কারসাজি থাকলেও থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে রাজনৈতিক দল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জয়ের পেছনে সিপিএম 2011 সালে অভিযোগ করেছিল যে আমেরিকার হাত রয়েছে। আমরা সেভাবে সরাসরি এর কোনোদিন বিষয়টা সামনে না এলেও হয়তো আগামী দিনে আসবে, কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় জেতার পরে হিলারি ক্লিন্টন সরাসরি আমেরিকা থেকে ছুটে এসেছিলেন, তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং কমিউনিজমকে হারানোর জন্য তাকে অভিনন্দন জানিয়েছিলেন। হিলারি ক্লিন্টনের যে পদমর্যাদা ছিল, সেই হিসেবে তার ভারতবর্ষে এসে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা, সেই সময় বিরোধী দলনেতা যিনি ছিলেন বা বিরোধী দলনেত্রী যিনি ছিলেন তাদের সঙ্গে দেখা করার কথা, অর্থাৎ সরাসরি প্রোটোকল অনুযায়ী প্রোটোকলটাকে ভাঙা হয়েছিল। তাহলে সিপিএম যে কথাটা বলতো, তাহলে কি সেটা ঠিক? বামেদের মতাদর্শের সঙ্গে আমার কোনো মিল নেই। আপনারা আমাকে বামেদের এজেন্ট মনে করতেই পারেন, কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই। আমি একেবারে বলে দিচ্ছি, জীবনে আমি যদি সবথেকে বেশি কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করে থাকি ব্যক্তি জীবনে, এবং আমি এখনও সেটা মনে করি, সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট। কোনো বিন্দুমাত্র তাদের প্রতি আমার সদ্ভাব, ভালোবাসা কিছুটি নেই। কিন্তু ঘটনাক্রমে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে এটা কোথাও হলেও হতে পারে যে কোথাও না কোথাও একটা আমেরিকার একটা সাপোর্ট, সেটা রাজনৈতিক, মানসিক বিভিন্ন ধরনের সাপোর্ট হতে পারে, কিন্তু কোনো না কোনো একটা সাপোর্ট আমেরিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ছিল। ফলে একটা তৃতীয় শক্তির, বিদেশি শক্তির পশ্চিমবঙ্গের নির্বাচনে নজরদারি বা ইনফ্লুয়েন্সের ব্যাপার থেকে যেতেই পারে। আমরা দেখেছি যে এখন যিনি আমেরিকার রাষ্ট্রপতি রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি বারংবার বলেছেন যে ইউএসএইডের টাকা ভারতবর্ষের নির্বাচনে ব্যবহার হয়েছে। কোন নির্বাচনে ব্যবহার হয়েছে তিনি কখনো বলেননি, কিন্তু ইউএসএইডের টাকা ভারতের নির্বাচনে ব্যবহার হয়েছে এ কথা স্বয়ং স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইউএসএইড বন্ধ করার কথা বলেছেন, যে অন্য দেশের নির্বাচনে কেন আমাদের টাকা খাটবে। তিনি এখন খাটাচ্ছেন কি খাটাচ্ছেন না সেটা আমরা জানি না। ফলে এই আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না যে ইউএসএইডের টাকা কোনো না ঘুরপথে পশ্চিমবঙ্গের নির্বাচনে এসেছে, কোনো না কোনো সময়, অতীতে কোনো সময় এসেছে, বা এবারও যে আসবে না তার কোনো গ্যারান্টি নেই। কারণ নরেন্দ্র মোদী সরকারকে হারানোর জন্য বা নরেন্দ্র মোদীর বিজেপিকে হারানোর জন্য বা নরেন্দ্র মোদীকে কমজোর করার জন্য আমেরিকা কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছে, সিআইএ চেষ্টা করে যাচ্ছে। ফলে ওই বিষয়টাও কিন্তু আমরা এই অঙ্কের মধ্যে
নিয়ে নিতে পারি যে বিদেশি শক্তির ভোটে কারসাজি যাতে না হয় সেটাকেও ঠেকানোর জন্য বা সেটাকেও মাথায় রেখে এই প্রশাসনিক সিদ্ধান্ত হলেও হতে পারে। এবার এই ধরনের সিদ্ধান্তের কথা কখনোই তো আমরা সেভাবে জানতে পারবো না। সরাসরি সরকার কখনো বলবে না, ভারতীয় জনতা পার্টি বলবে না, কেন্দ্র সরকার বলবে না, রাষ্ট্রপতিও বলবেন না। অনেকগুলি সিদ্ধান্ত গোপন সিদ্ধান্ত হয় রাষ্ট্রের স্বার্থে, যেগুলো কোনোদিন প্রকাশ্যে আসে না। এবার কেউ কখনো বই লিখলেন, সেই বইয়ে ব্যাপারটা সামনে চলে এলে ব্যাপারটা আলাদা। কিন্তু সিভি আনন্দ বোসকে হঠাৎ করেই পদত্যাগ করতে হলো কেন? তার ভূমিকা সন্দেহজনক ছিল, এটা আপনাদেরকে আগেই বলেছি যে কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সরলীকরণ তৈরি হয়ে গেছিল, তার সখ্যতা তৈরি হয়েছিল, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিনি নরম হয়ে গেছিলেন। আবার এই যে সিদ্ধান্তটা হলো রাজ্যপাল বদলের এবং রাষ্ট্রপতি শাসনের একটা আশঙ্কা, এটাও আবার অমূলক নয়, পুরোপুরি ফেলে দেওয়ার মতো তা কিন্তু নয় রাষ্ট্রপতি শাসনের বিষয়টা। কিন্তু আমার এই ব্যাপারটা অত জোরালো একটাই কারণে মনে হয়নি, সেটা হচ্ছে যে এখন সুপ্রিম কোর্টের মধ্যস্থতায় গোটা ব্যাপারটা হচ্ছে, বিশেষ করে এসআইআরটা। ভোট নিশ্চয়ই আমরা আশা করি যে সুপ্রিম কোর্টের নজরদারিতে হবে না, বা সুপ্রিম কোর্ট ভোটে হস্তক্ষেপ করবে না, নির্বাচন কমিশনের কাজে দখল দেবে না। কিন্তু যেটা আপাতত চলছে এসআইআরের বিষয়টা, মানুষের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তের ব্যাপারটা, এই ব্যাপারটা পুরোটাই সুপ্রিম কোর্ট দেখছে এবং সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে যে মনোনয়ন অবধি নাম নিতে হবে। তাতে কত নাম বাদ যাবে, কত নাম আটকে যাবে, কত নাম ডিলিট হবে, সে গ্যারান্টি তো আমরা দিতে পারি না। কিন্তু যেটা আশঙ্কা, একটা বড় অংশের মানুষের নাম কিন্তু ভোটার তালিকায় এইবারের ভোট তারা দিতে পারবেন না, তারা বিচারাধীন থেকে যাবেন। ফলে যে 1 কোটি নাম বাদ যাওয়ার কথা ছিল বা 1 কোটি নাম বাদ যাওয়ার আশঙ্কা ছিল, সেই জায়গাটা একদম ফেলে দেওয়া যাচ্ছে না। এই নামগুলো হয়তো বাতিল হবে না, পরবর্তী ভোটে এই নামগুলো হয়তো উঠে যাবে, কিন্তু এবারের ভোটে তারা হয়তো ভোট না দিলেও নাও দিতে পারেন, ভোট দিতে পারবেন না এরকম একটা আশঙ্কা থাকছে। যদি শেষ দিন অবধিও নাম নেওয়া হয় তাহলেও বহু মানুষ বাদ যাবেন, এমন একটা আশঙ্কা আছে। সেই আশঙ্কা থেকে আমরা বলতেই পারি যে প্রায় 1 কোটি নাম এর মধ্যে বাদ থাকবে। এবার যে বিষয়টা, মূল বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসন কেন হবে না আমি বলছি, যে ধরুন নামগুলো বাদও চলে গেল, তাহলেও তো সময় মতো ভোটটা করাতে হবে। খুব বেশি হলে 1 দফা বা 2 দফা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, সেরকমভাবে ভোট হবে। যদি ভোট 3 দফায় হবে তাহলে হতে পারে 2য় বা 3য় দফায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকলেন না, কয়েকটা দিনের জন্য রাষ্ট্রপতি শাসন হলো। কিন্তু দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি শাসন বা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নেই, তার মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরেও ভোট হয়নি, এরকম আশঙ্কা এখন অবধি নেই। বড় কোনো ধরনের সাংবিধানিক সংকট না তৈরি হলে সেই আশঙ্কা কিন্তু নয়, সময়ে ভোট হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, সেই সময়েই ভোট হবে, এরকমটাই আমরা দেখতে পাই। তাতেও কি তিনি শান্তিতে থাকবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অঙ্কে শান্তিতে নেই। আমি বারংবার বলেছিলাম বিজেপির কাছে প্ল্যান ABCDEFGHI এরকম লম্বা লম্বা অনেকগুলি প্ল্যান রয়েছে, যেই প্ল্যানের কথা আমরা কেউ জানি না। কয়েকটা আমরা জানতে পারি, কিন্তু সব তার বেশিরভাগ অংশ, 99% প্ল্যানের অংশ আমরা জানি না। এক এক করে আমরা দেখছি এক একটা করে বোমা পড়ছে, এবং এই বোমা পড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে থরহরিকম্প। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভয় পেয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তাদের আতঙ্কের কথা বলছেন, তাহলে আমরা বুঝতেই পারছি যে বিজেপি এমন কতগুলি পরিকল্পনা নিতে যাচ্ছে যাতে তাদের শিবিরের ক্ষতি হতে পারে। এই যে রাজ্যপাল বদল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের মানুষ হঠাৎ করে বদলে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন পর্যন্ত না, তিনি ধর্নায় বসছেন। ধর্নায় আমরা জানি যে এই কথাটাও তিনি তুলবেন, ধর্নায় রাজ্যপাল বদলের কথা, তিনি এসআইআরের বিষয়টা তুলবেন, তিনি আরও অনেক অনেক বিষয় তার ধর্নায় তুলবেন। কিন্তু এমনও তো হতে পারে হয়তো কিছুই না, এই রাজ্যপাল বদল রুটিন বদল হলেও হতে পারে, কিছুই বিষয়টা না, তাও তিনি ভয় পেয়েছেন।
এবং ভয় পাওয়ার কেন তিনি ভয় পাচ্ছেন, কী এমন কাজ করেছেন যে তিনি ভয় পাচ্ছেন? তিনি যদি প্রকৃত এতই উন্নয়ন করে থাকেন, তিনি ভয়ঙ্কর উন্নয়ন করেছেন, 5 বছরেই 100% কাজ করে দিয়েছেন, ডবল চাকরি হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষের পশ্চিমবঙ্গের বেতন বৃদ্ধি হয়েছে, মানুষের সুরক্ষা বেড়ে গেছে, মানুষের এত ভালো কিছু হয়ে গেছে, তাহলে তো তার ভয়ের কোনো কারণ থাকতে পারে না। যদি তিনি এতই উন্নয়ন করে দিয়ে থাকেন, তাহলে তো বিজেপি যতই প্রচার করুক তার সত্ত্বেও তো মানুষ মানবে না। তিনি তো সরাসরি টাকা পকেটে ঢুকিয়ে দিচ্ছেন, পুরুষ মহিলা উভয়ে। বিজেপি কিছুই দিতে পারছে না, বিজেপি তো শুধুই প্রচার, শুধুই প্রতিশ্রুতি। তাহলে ভয় কেন? কোথায় অপরাধটা করেছেন? কি অপরাধটা করেছেন? তিনি কি অপরাধ করেছেন আমরা সকলেই জানি। গণতন্ত্র এই রাজ্যে নেই। আমরা এখন 2 দিন আগেও একজন ইউটিউবার অ্যারেস্ট হয়েছে, 2 দিন আগে পর্যন্ত রাজনৈতিক কর্মীরা গ্রেফতার হয়েছে। আজকে যেদিন এই খবরটা বলছি সেদিন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন যাত্রার র্যালিতে হামলা হচ্ছে। এ রাজ্যে গণতন্ত্রর যদি কোনো মানদণ্ড থাকে তাতে দেখবেন পশ্চিমবঙ্গ হয়তো নিচের দিক থেকে প্রথম 1-2-এ থাকবে। সেই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় পাওয়ার কারণ আছে। তিনি ভয় পাচ্ছেন, এটা ঠিক, ভয় পাওয়াটা উচিত। কারণ আগামী দিনে তার হাতে ক্ষমতা থাকবে কি থাকবে না এটা নিয়ে পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ চিন্তিত। অবশ্যই আমরা বলবো যে সাধারণ মানুষকেও ভোট দিতে হবে। যে রাজনৈতিক দলকে আপনি ভালোবাসেন, ভালোবাসতেই পারেন, কিন্তু ভোটটা আপনাকে দিতে যেতে হবে। আপনার ভোট যেন ছাপ্পা না হয়ে যায় সেই দায়িত্ব পশ্চিমবঙ্গের মানুষেরও। সেই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। না পালন করলে পশ্চিমবঙ্গে এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি থেকেই যাবে। গুন্ডারা ভোট দিয়ে যাবে, আপনি আপনার ভোটটা দিতে পারবেন না, আপনি লাইনে দাঁড়াবেন আপনার ভোটার তালিকায় নাম ওঠার জন্য, কিন্তু ভোটটা যেটা দেওয়ার জন্য আপনি এত কষ্ট করছেন সেটা দিতে পারবেন না। এই রাজ্যের এই অবস্থার পরিবর্তন তো আমরা চাইছি। আমরা চাইছি মানুষের ভোট দিতে পারবে, এখানে কর্মসংস্থান হবে, কোনো মানুষ ভয় থাকবে না কোনো কথা বলার জন্য, বাক স্বাধীনতা থাকবে। আধুনিক রাষ্ট্রগুলিতে যে সুবিধাগুলো আমরা পাই সেটা আমরা পশ্চিমবঙ্গেও পাবো। ভারতবর্ষের অন্যান্য জায়গায় যেমন ভোট হলে মানুষ বুঝতেই পারে না, টেরই পায় না, কোনো অশান্তি হয় না, আমরা সেই পশ্চিমবঙ্গ চাইছি। তার জন্যই এই লড়াই। এবং এই লড়াইয়ে যারা আমাদের অংশীদার হতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভয় পেয়েছেন সেটা আপনারা কমেন্ট করে জানান আমাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। পরিবর্তন যাত্রায় আমি থাকছি, খবর করছি, পরিবর্তন যাত্রার আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সেই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিবর্তন যাত্রার আপডেট পাওয়ার জন্য দেখতে থাকুন পলিটিক্যাল ডেইলি। ভালো থাকবেন।